একদা এক গ্রামে এক ব্রাহ্মণ বাস করত। স্ত্রী এবং দুই কন্যা নিয়ে ব্রাহ্মণ একটি ছোট্ট কুটিরে বাস করত। তার বড় মেয়ের নাম রেখা আর ছোটটার নাম প্রতিরেখা। বড় মেয়ে যেমন শান্ত স্বভাবের ছিল, ছোটটা ততটাই বদমেজাজি ছিল। ব্রাহ্মণ খুব দরিদ্র ছিল। সে সারাদিন গ্রামে ভিক্ষা করত এবং দিন শেষে যে ভিক্ষা পেত তাই দিয়ে আধপেটা খেয়ে দিন চলতো তাদের। আর এইভাবেই রোজ চলতো ব্রাহ্মণের। বাড়িতে কি কেউ আছো মা? গরিব ব্রাহ্মণের এক মুষ্টি ভিক্ষা দাও মা। আমি বড় দরিদ্র আর খুব অসহায়। দয়া করে এক মুষ্টি ভিক্ষা দিলে আমি বড় কৃতার্থ থাকতাম। আর এইভাবেই ব্রাহ্মণের চলতে থাকে। ব্রাহ্মণের দু একদিন যে পরিমাণ ভিক্ষা পেত তা দিয়ে আধপেটা খেয়ে চলতো, কিন্তু প্রায়শই সে ভিক্ষা পেত না। এমনই একদিন ব্রাহ্মণ সকাল সকাল ভিক্ষা করতে বেরিয়ে পড়ে, কিন্তু সেই দিন আর তেমন কোনো ভিক্ষা পাচ্ছিল না। আমাকে এক মুষ্টি ভিক্ষা দাও মা, আমি একজন গরিব ব্রাহ্মণ। এইভাবে এক মুষ্টি ভিক্ষার জন্য বারবার ব্রাহ্মণ কাকতি থাকে, কিন্তু বাড়ি থেকে কোনো সাড়া শব্দ পাওয়া যায় না। না, আজ মনে হয় আর ভিক্ষা পাবো না। এইভাবেই ব্রাহ্মণ সারাদিন গ্রাম ঘুরল, কিন্তু এক মুষ্টি ভিক্ষাও পেল না। অবশেষে ব্রাহ্মণ হতাশ হয়ে নিজের কুটিরের দিকে ফিরতে লাগলো। এইভাবে ব্রাহ্মণ ধীরে ধীরে নিজের রুমে এসে পার্টিতে বসে পড়ে। কি গো, এইভাবে এসে বসে পড়লে কেন? কি হয়েছে তোমার? আজ বুঝি কিছু পাওনি? না গো গিন্নি, আজও ভাগ্য সহায় হলো না আমার। তবে আর কি করবে, ভাগ্য তো রোজই আমাদের সাথে এমনটাই করে। জানি না ঈশ্বর কবে যে আমাদের মুখ তুলে একটু তাকাবেন। কালকের এক মুঠো চাল ছিল, তাই দিয়ে ভাত রান্না করেছি। তাই মেয়েদের নিয়ে এখনকার মতো খাও, কালকেরটা দেখা যাবে কালকেই। ও নিয়ে তুমি আর চিন্তা করো না গো, ঈশ্বর যা কপালে লিখে রেখেছে আমাদের তাই তো হবে। এই বলে ব্রাহ্মণী খাবার আনতে চলে গেল। আর এইভাবেই পান্তা মরিচ দিয়ে ভাত খেয়ে কোনো মতে জীবনযাপন করতে লাগলো ব্রাহ্মণ তার দুই কন্যা এবং তার স্ত্রীকে নিয়ে। এদিকে ব্রাহ্মণ প্রতিদিন ভাগ্যের সন্ধানে গ্রামে গিয়ে মানুষের দাঁড়ে দাঁড়ে ভিক্ষা চাইতে লাগলো। দয়া করে আমাকে এক মুষ্টি ভিক্ষা দাও। এর কিছুদিন পর একদিন রাতে খাবারের সময় হঠাৎ ব্রাহ্মণ কি চিন্তা করে বলে উঠল, বুঝলে গিন্নি, কালকে সকালে রেখা এবং প্রতিরেখাকে নিয়ে ওর মাসির বাড়িতে গিয়ে রেখে আসবো। ওখানে থাকলে ওরা দুজনেই ভালো থাকবে। আপাতত দুটো খেয়ে তো বাঁচবে। সে কি কথা গো, আবার মাসি বাড়ি যাওয়ার কথা বলো? ও রাস্তা তো অনেক ভয়ঙ্কর, জঙ্গলের রাস্তা। আর এর জন্যই তো ওদের বাড়িতে যাওয়া হয় না তেমন। সেই কবে একবার গিয়েছিলাম, আমারও তো মনে নেই সে কথা। তুমি কি একাই মেয়েদেরকে নিয়ে ওই জঙ্গলের রাস্তায় একা একা যেতে পারবে নাকি? আর চীনে বাড়িতে ফেরাও তো কঠিন ব্যাপার। সে আমি মেয়েদের সুখের জন্য সবই করতে পারবো, তা নিয়ে তুমি চিন্তা করো না তো। কাল সকাল সকাল সব গুছিয়ে রেখো, কাল সকালেই বের হব। অনেক দূরের রাস্তা তো।
ঠিক আছে, তুমি যা ভালো বোঝো তাই করো, আমি আর কি বলবো। বাবা, আমি আর এইভাবে হাঁটতে পারছি না, আমি আর যেতে পারবো না, আমার খুব পা ব্যথা করছে। বাবা, তোমরা যাও, আমি বাড়ি ফিরে যাব। বোকার মতো কথা বলিস না মা, আমরা এমনিতেই অনেকটা পথ চলে এসেছি, আর সামান্য একটু এই জঙ্গলটা পার হলেই তোর মাসির বাড়ি। এইভাবেই তারা তিনজন হাঁটতে হাঁটতে এক সময় গহীন জঙ্গলে এসে পৌঁছালো এবং সেই জঙ্গলের মধ্যে একটা পাকা বড় বাড়ি দেখা গেল। বাবা, আমার খুব ক্ষুধা পেয়েছে, আমি আর এক চুলো হাঁটতে পারবো না। ওই যে জঙ্গলের মধ্যে একটা বাড়ি দেখা যাচ্ছে, ওই বাড়ি থেকে তুমি আমার কোনো খাবার চেয়ে এনে দাও। মা রে, এই জঙ্গলটা বেশি একটা সুবিধার নয়, এখান থেকে যত তাড়াতাড়ি বেরিয়ে যাওয়া যায় ততটাই ভালো। তারপর আবার গহীন জঙ্গলের মধ্যে বাড়ি, ব্যাপারটা একটু অদ্ভুত নয়? না, আমি কিছু জানতে চাই না, আমি ওখানে যেতে চাই। আচ্ছা ঠিক আছে, চলো দেখি ওই বাড়িতে যাওয়া যাক। এই বলে ব্রাহ্মণ আর তার দুই কন্যা বাড়ির মধ্যে ঢুকে যা দেখলো তা একদম অবিশ্বাস্য ছিল। কিন্তু বাবা, এত বড় বাড়ি কিন্তু একজন লোকও নেই কেন? আর এত রান্নাই বা কাদের জন্য করে রাখা হয়েছে টেবিলে? আমিও তো সেটাই ভাবছি রে মা, এত বড় বাড়ি কিন্তু একটাও লোকজন নেই। আমার মনে হয় বাবা, বাড়িটা আগে আমাদের ঘুরে দেখা উচিত, তাহলে হয়তো কিছু বুঝতে পারবো। আচ্ছা ঠিক আছে, তাই চলো আগে ঘুরে দেখি বাড়িটা। এইভাবেই তারা বাড়ির প্রত্যেকটি রুম দেখলো। এ কি বাবা, এত সোনা দানা, তাও আবার এই জঙ্গলের মধ্যে, এই পুরো বাড়িতে, এটা কিভাবে সম্ভব? তুই ঠিকই বলেছিস মা, এই বাড়ি কোনো সাধারণ মানুষের বাড়ি হতে পারে না। এত টাকা পয়সা, এত সোনাদানা কোনো স্বাভাবিক মানুষের বাড়িতে হতেই পারে না। অর্থাৎ এই বাড়িটা কোনো সাধারণ মানুষের বাড়ি না, হয়তো এটা কোনো দৈত্য দানবের বাড়ি হতে পারে। তা না হলে এই গভীর জঙ্গলের মধ্যে কোনো মানুষ তো আর একা বসবাস করতে আসবে না। তাহলে তো বাবা এখান থেকে যত তাড়াতাড়ি বেরিয়ে যাওয়া যায় ততই ভালো, এখানে আমরা মোটেও নিরাপদ নই। হয়তো দৈত্য কিংবা রাক্ষসটি এখন খাবারের সন্ধানে জঙ্গলের বাইরে কোথাও গিয়েছে, আর রাক্ষসটি যদি এসে আমাদের তার আস্তানায় দেখতে পায় তবে তো আর আমাদের আস্ত ছাড়বে না। তুই ঠিকই বলেছিস রেখা মা, এখান থেকে কিছু সোনাদানা মণিমাণিক্য নিয়ে যত তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যাওয়া যায় ততই ভালো। আর তোর মাসি বাড়িতে যাওয়ার প্রয়োজন নেই, এখন আমাদের বাড়িতে ফিরে যেতে হবে। তার আগে আমাদের এখান থেকে কিছু খেয়ে যাওয়া উচিত, আমার খুব ক্ষুধা লেগেছে। আচ্ছা ঠিক আছে মা। এইভাবেই ব্রাহ্মণ কিছু মুক্তা মণিমাণিক্য এবং মোহর নিয়ে দুই কন্যাকে নিয়ে টেবিলে যত খাবার রাখা ছিল সব খাবার খেয়ে বামন নিজের গ্রামের দিকে রওনা দেয়।
কি ব্যাপার? মানুষ মানুষ গন্ধ পাই মনে হচ্ছে। তবে কি এই রাস্তায় কোনো মানুষ এসেছে? কিন্তু তাই বা হবে কি করে? এই রাস্তায় তো বহুত কাল মানুষ আসে না। না, হয়তো আমারই ভুল। যেখানে কয়েক যুগ মানুষের পা পড়েনি সেই রাস্তায় কি করে এখন মানুষ আসবে? যাই দেখি বাড়ির দিকে, খিদেটাও পেয়েছে। না, আবার সেই মানুষ মানুষ গন্ধ, তাও আবার আমার বাড়ি থেকে আসছে। না, এটা তো ভুল হতে পারে না। যাই গিয়ে বাড়িটা দেখি। যা ভেবেছিলাম তাই ঠিক। অবশ্যই আমার ঘরে মানুষ এসেছিল, আমার সব খাবার খেয়ে গেছে। কিন্তু পালিয়ে যাবে কোথায়? মনুষ্যলোক ধরতে পারলে কাঁচাই চিবিয়ে খেতাম। আর এইভাবেই ব্রাহ্মণ আর তার দুই কন্যা রাক্ষসের আস্তানা থেকে আনা মোহর, সোনা, মণিমাণিক্য নিয়ে নিজের বাড়িতে ফিরে যায়।